আসসালামু আলাইকুম। কথা বলতে চাই বিপিএল এর সেকেন্ড ম্যাচ চট্টগ্রাম রয়্যালস ভার্সেস নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচটা নিয়ে। দুর্দান্তভাবে চট্টগ্রাম রয়্যালস আ জয় করেছে ৬৫ রানে ম্যাচটা। অবভিয়াসলি পুরো ম্যাচে আমার কাছে চিটাগাং রয়্যালস জয়ের পিছনে আম মিরাজ বেগের ৮০ রানের যে স্কোর, তার সাথে সাপোর্টিং হিসেবে ক্যাপ্টেন শেখ মেহেদী হাসানের ২৬ রান। এটা কোনো বড় রান না। বাট এই ২ টা ইনিংসের ভর করে ১৭৪ রানে ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে টসে জিতে শুরুতে ব্যাটিং করে চিটাগাং রয়্যালস। ২০ ওভারে ১৭৪ রানে ৬ উইকেট হারিয়ে ২০ ওভার শেষ করে। তো এই ২ জনের ব্যাটিংটা খুবই ভালো ছিল। আর আমার কাছে ম্যাচ জেতার ক্ষেত্রে এই ২ জনের ব্যাটিংটা সবচেয়ে বেশি বড় টার্নিং পয়েন্ট হিসেবে মনে হয়। নোয়াখালী এক্সপ্রেসের বোলিং নিয়ে যদি কথা বলি, হাসান মাহমুদ, মেহেদী হাসান রানা, জাহির খান প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন। সাব্বির হোসেন ১ ওভারে ২ টা করে উইকেট নিয়েছেন। বাট তিনি ১ ওভারে ৯ রান দিয়েছেন, যেটা টি-২০ ফরম্যাটে আসলে অনেকটা বেশি ১ ওভারে ৯ রান করে দেওয়া। সো তিনি ১ ওভারেই বল করেছেন। অন্যদিকে যদি আমি একটা কমফোর্ট যেমন জোন থেকে বা ব্যালেন্সিং জোন থেকে যদি বোলিং এর কথাটা বলি, আমার কাছে হাসান মাহমুদের বোলিংটা ব্যালেন্সিং মনে হয়েছে। 6.2 অর্থাৎ প্রতি ওভারে ৬ করে রান দিয়েছেন তিনি। তার বোলিং ইকোনমি রেটটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর অন্যদিকে মেহেদী হাসান রানা, তিনিও ৭ করে রান দিয়েছেন, 7.20 এরকম করে আ বলটা করেছেন। মোটামুটি কমফোর্ট এমন জোন থেকে আ নোয়াখালী এক্সপেরিয়েন্স ভালো বোলিং করেছে। নোয়াখালীর ব্যাটিংটা নিয়ে একটু কথা বলতে চাই। ব্যাটিংটা নিয়ে কথা বললে মাশরাফি ৩৮ রান করেন, হায়দার আলী ২৮ রান করেন। এই ২ জনের ব্যাটিংটাই মূলত ভালো করেছে। এই জায়গায় আমার কাছে একটা বড় প্রশ্ন, জাকের আলী অনিক ১২ বলে ৬ রান। ১৭৪ রান, এটা টি-২০ তে একটা হাই ব্যালেন্সিং টার্গেটেবল ম্যাচ। তিনি ১২ বলে ৬ রান করলেন। তিনি আদৌ কি টি-২০ ক্রিকেট খেলার যোগ্য কিনা, এটা আসলে আমার এখনো মনে হয় প্রশ্ন জাগে। সিম্পল সামহাউ আমি আপনাদেরকে যদি একটা আ এক্সাম্পল দিই, সেই এক্সাম্পলটা হলো এই যে বিপিএল এর ১ম ম্যাচটা রাজশাহী ওয়ারিয়র্স ভার্সেস সিলেট টাইটান্সে মুশফিক এবং শান্ত, নাজমুল হাসান শান্তর যে জুটিটা ছিল, সেই জুটি আমি ধরেন মুশফিককে বাদ দিলাম। নাজমুল হাসান শান্ত ১০১ ৬০ রানে অপরাজিত ইনিংসটা থাকলো, আর জাকের আলী অনেক অপরাজিত থাকলো। আপনাদের কাছে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সেটা হচ্ছে এই সিচুয়েশনটা যদি থাকতো, তাহলে রাজশাহী ওয়ারিয়র্স এমনিতেই ম্যাচটা বের করতে পারত। কোনমতে না। কারণ জাকের আলী অনেকের এই ধীরস্থায়ী ব্যাটিং, তিনি কি আসলে টি-২০ খেলতে আসছেন নাকি আসলে টেস্ট খেলতে আসছেন? এটা তা I don't know। আপনার এই ১২ টার বল ১৭৪ রান চেজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়। তো I think আমার কাছে মনে হয় বাংলাদেশের টি-২০ স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়া উচিত। আমার যেটা ব্যক্তিগত, অ্যাজ এ ফিনিশার হিসেবে তিনি মিডল অর্ডারে নামেন, অ্যাজ এ ফিনিশার হিসেবে ৫০ স্ট্রাইক রেটে ১২ টা বল ৬ টা রান নিয়েছেন, ৫০ স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন। অ্যাজ এ গুড ফিনিশার হিসেবে আমার কাছে ব্যক্তিগতভাবে। কিন্তু দলের প্রয়োজনে যদি আপনি কিছুই করতে না পারেন, বলটাকে ট্যাকেলই করতে না পারেন, বলটাকে যদি ব্যাটে লাগাতেও না পারেন, আপনি যদি খেয়াল করেন জাকের আলী অনেক এই ৬ টা রান নিয়েছে সিঙ্গেল, সিঙ্গেল এবং ডাবল মিলে। তিনি কোনো বড় শট খেলেননি। এতে কি আপনার কমফোর্টেবল জোন তো আসবেই না। তো নোয়াখালী এই জায়গাটায় আসলে কোনো বড় স্কোর করতে পারেনি। যার কারণে হারতে হয়েছে। চিটাগং রয়্যালসের বোলিংটা ছিল দুর্দান্ত।
তানভীর ইসলাম ৩ টে উইকেট নেন, মেহেদী হাসান, শরীফুল ইসলাম ২ টি করে এবং মুফিদুল ইসলাম ২ টি করে উইকেট দেন। আ সবচেয়ে বেশি ভেজা বলে যেভাবে সেই মেহেদী হাসান বলগুলোকে টার্ন করেছেন সেটা ছিল অসাধারণ। তো আমার কাছে মোটামুটি পুরা ম্যাচটাই আ অনেক ভালো লেগেছে। বাট ওই যে প্রশ্ন জাকের আলী অনিক আসলে তার ব্যাটিং নিয়ে আসলে কিছু বলার নাই। আমরা তাকে জাতীয় দলেরও এভাবে খেলে আসতে দেখেছি। তো টি-20 তে আমি ব্যক্তিগতভাবে মনে করি তাকে আরেকটু উন্নতি করার দিক আছে। যদি সে এরকম করে ব্যাটিং করে বাংলাদেশে আমি ব্যক্তিগতভাবে মনে করি তার বাংলাদেশের টি-20 স্কোয়াডে আ জায়গা হওয়ার কোনো সুযোগ নাই। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।